জীবনে নিজের প্রতি নিজের যে মায়াটা মানে নিজের এটা কি বলে আত্মসম্মান আত্মনির্ভরশীলতা আত্মবিশ্বাস যাই হোক যেটাই বলে মানে নিজের প্রতি নিজের যে মায়া থাকাটা এই মায়ার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি আপনার প্রতি মায়া না থাকে তাহলে আপনি আরেকজনের প্রতি কিভাবে মায়া করবেন? আমাদের এমন হয় যদি আমরা কাউকে পছন্দ করি ইয়াং বয়সে, যখন আমরা কাউকে ভালোবাসি আমরা মনে করি তাকে না পেলে মনে হয় যে জীবনের কোনো মানেই নাই, তাকে ছাড়া জীবন চলবেই না, তাকে ছাড়া জীবন ওইখানে স্টপ, অচল। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? একটু যদি আমরা ঘুরে দেখি, ধরেন কারোর জন্য আমার এমন মনে হয়েছে যে তার জন্য আমার জীবন ওইখানে অচল হয়ে গেছে, তাকে ছাড়া তো আমার জীবন চলতেছেই না। কিন্তু এমন কি হয় না যে সে নাই বাট তারপরেও আরেকজন আসছে এবং যার জন্য জীবন আবার সচল হয়েছে, এবং ঠিক ওইরকমই মনে হইতেছে যে তাকে যদি আমি পার্মানেন্ট না পাই তাহলে আমার জীবন অচল। তার মানে পৃথিবীতে নিজের জন্য মায়া হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড তারপরে হচ্ছে বাকি সবার জন্য মায়া। অ্যান্ড নিজের জন্য মায়ার সাথে সাথে কিছু পার্মানেন্ট মায়া আছে, যেমন হচ্ছে বাবা মার জন্য মায়া, ভাই বোনের জন্য মায়া, নিজের সন্তান এবং তার সন্তান, এই সমস্ত জিনিসের জন্য মায়া তো থাকবেই। তবে সবচেয়ে আগে নিজেকে ভালোবাসতে হবে। এই জিনিসটা আমি অনেক আগে থেকেই বলি যে সবচেয়ে আগে হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। যে নিজেকে না ভালোবাসে সে অন্যকে ভালোবাসতেই পারবে না। সাময়িক মানে এটা স্বার্থপরতা যে আমার তাকে পাইতেই হবে, আমার তাকে ছাড়া চলবেই না, এ ব্যাপারটা তা না। যদি কাউকে ছাড়া কারো জীবন এরকম না হইতো, মানে আসলে প্রত্যেকটা প্রেমই হচ্ছে প্রথম প্রেম, প্রত্যেকটা ভালো লাগাই হচ্ছে প্রথম ভালো লাগা। যদি দ্বিতীয় বা তৃতীয় ভালো লাগাটা বা তৃতীয় বা চতুর্থ প্রেমটা প্রথম যেগুলা ছিল ওর চেয়ে ভালো না হইতো, তাহলে দ্বিতীয় বা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বা দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ পঞ্চম এই সমস্ত ভালো লাগা বা প্রেম এগুলা হইতোই না। অবশ্যই প্রথমের চেয়ে দ্বিতীয়টা ভালো বিধায়ী প্রথমের পরে দ্বিতীয়টা বা তৃতীয়টা আসছে। এটা আমার থিঙ্কিং না, এটা অনেক বড় বড় মহৎ লোকের থিঙ্কিং। অ্যান্ড আসলেই একটা বিপদ কাটিয়ে ওঠার পর আমরা যে ফ্রেশ ফিল করি, ঠিক ওরকম একটা ঝামেলা কাটিয়ে ওঠার পরও আমরা ফ্রেশ ফিল করি। অ্যান্ড যে কোনো টক্সিক রিলেশন টিকায় রাখার চেয়ে আমার মনে হয় এটা ভেঙে ফেলা উচিত। কারণ একটা সম্পর্ক যদি আপনাকে সারা জীবন ঝামেলায় ফেলে বা সারা জীবনের একটা সমস্যায় ফেলে এমন মনে হয়, তাহলে যেহেতু নট অনলি রিলেশনশিপ, যেহেতু বিয়েরও তালাক প্রথা আছে সব ধর্মেই, সেহেতু কোনো সম্পর্ক যদি ওটা টক্সিক হয়ে যায়, ওটা আপনাকে যন্ত্রণাই দেয়, তাহলে ওই সম্পর্ক টিকায় রাখার চেয়ে ওই সম্পর্ক থেকে মনে হয় বের হয়ে যাওয়া ভালো। যাই হোক, অনেক অনেক জ্ঞানের কথা বললাম। ঘটনা যেটা হয়েছে, আমার ওজন বেড়ে গেছে। আমার ওজন আমি 70 থেকে 73-এর মধ্যে রাখি, যেহেতু আমার হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চ। অ্যান্ড এই ওজনে মানে এই হাইটে আমার 70 থেকে 73 পর্যন্ত মনে হয় যে এটাই আমার জন্য ঠিক আছে। কিন্তু রিসেন্ট আমার ওজন এমন বাড়ছে ভাই, আমি 78 কেজি। অ্যান্ড আমি টুকটাক এক্সারসাইজ শুরু করছি এক্সারসাইজ, আর আমিও চাই যে আপনারাও এক্সারসাইজ করেন, কারণ আসলে এক্সারসাইজের উপরে আর কোনো কিছু নাই, শরীর সচল থাকতে হবে। গ্রামের মানুষজন হাঁটা চলা করে বা নর্মালি কাজ টাজের মধ্যে ব্যস্ত থাকে, তাদের একটা ব্যাপার। অ্যান্ড আমরা যারা শহরে থাকি, বদ্ধ ঘরের মধ্যে থাকি, আমাদের উচিত রেগুলার এক্সারসাইজ করা। অ্যান্ড এটা এমন না যে জিমে যেতে হবে, আপনি যেভাবে পারেন সেভাবে এক্সারসাইজ করেন অ্যান্ড সুস্থ থাকার চেষ্টা করেন, কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। ওই যে বললাম, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে যদি ভালোবাসতে চান তাহলে নিজের স্বাস্থ্যকে ভালোবাসতে হবে। আপনার স্বাস্থ্যকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি যে পাওয়াটা পাবেন এই পাওয়াটা অন্য কারো কাছ থেকে পাবেন না। আরে ভাই, আরেকজনের সাথে মজা করতে হইলে, আরেকজনের সাথে লাইফটাকে সাজাইতে হইলেও তো নিজের সুস্থতা প্রয়োজন হয়, তাই না? এজন্য নিজে সুস্থ থাকেন, অপরকেও সুস্থ রাখেন। অনেক কথা বলে ফেলছি, চলেন আমরা বাইক রাইড করি। আমাদের একটু ছোট্ট কাজ আছে বাইরে, ওটা সারি। আলো জ্বালায় দিচ্ছি। শীতের দিনে রোদের আলো কম, এই জন্য ডার্ক হয়ে থাকে এই জায়গাটা। আর এই বাইকটাকে অল্প একটু ঢেকে রাখছি, জাস্ট সিটটা যাতে কোনো ওটারে কি বলে, আরে যে ওগুলা বিড়াল এসে যাতে সিট নষ্ট না করতে পারে। বাট প্রচুর ধুলা পড়ে, দেখছেন অবস্থাটা, মানে যতটুকু ফাঁকা থাকে অতটুকুর মধ্যেই ধুলা পড়ে। হ্যাঁ, এই কাপড়গুলোও ধুলা পড়ে অবস্থা খারাপ হয়ে আছে। আচ্ছা, বাইকটাকে ওয়ার্ম আপে দিয়ে দিই। অ্যান্ড শীতের দিনে কিন্তু ওয়ার্ম আপে ঠিকঠাক মতো দেবেন সবাই, মানে ওয়ার্ম আপে না দিয়ে বের হয়ে যায় না, কারণ সব কিছু ঠান্ডা হয়ে থাকে, সংকুচিত হয়ে থাকে, ইঞ্জিন অয়েল সহ সব কিছু। যদি আমাদের দেশে অত শীত পড়ে না, বাট তারপরেও শীতের দিনে একটু মনে হয় বুঝে শুনে একটু 1 মিনিট ওয়ার্ম আপে দিয়ে বের হন, এটাই ভালো হবে। অ্যান্ড সবগুলো বাইক রেস্টে আছে, একটাই চালাইতেছি। আচ্ছা দেখেন, যে ব্যাপারে কথা বলতেছিলাম,
আছে না অনেকে যে একজনের জন্য মানে একজনকে না পেয়ে একদম মরেই গেল। ভাই আপনি মরে গেছেন, তাতে এই দুনিয়ার কি আসলো গেল? যার জন্য মরে গেছেন সে তো সুন্দর বিয়ে করে আরেকটা সংসার করতেছে, তাই না? আপনি মরে কি হইতেছে আপনার সাথে এটা তো আপনি আগে থেকে জানেন না। তো যেহেতু জানেন না, সেহেতু আরেকজনের জন্য এভাবে নিজের জীবন বিসর্জন দেওয়ার কি কোনো মানে হয়? আর আরেকটা ব্যাপার, অনেকে মনে করে যে এই বাইক না হইলেই মনে হয় জীবন শেষ। আসলে আমারও একবার এরকম হয়েছে জানেন, আমার মনে হয়েছে যে আমার যে জিক্সারটা ওইটা আমি কোনো দিন বেচবো না, ওইটাই আমার থাকবে। মানে প্রথম বাইক কিনে আমি তো মানে অন্যরকম ব্যাপার হয়ে গেছিলো। বাট পরে দেখলাম জিক্সারের পর R15 R15-এর পরে যখন অন্যান্য বাইক আরও কিনবো, তখন আর ভাই আসলে ওইগুলা হয়ে ওঠে না, বুঝছেন? এত বাইক রাখা হয়ে ওঠে না। তো লাইফে আসলে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। আপনি হচ্ছেন আপনার লাইফের সবচেয়ে বড় সম্পদ, আপনাকে আপনি প্রায়োরিটি দিবেন। ভাই আমি কথা বলতেছি, একা একা জিজ্ঞেস করতেছে কি করি। আপনাকে আপনি প্রায়োরিটি দিবেন, দেখবেন যে আপনার লাইফ উজ্জ্বল। আর আপনি আপনাকে প্রায়োরিটি দেন নাই ভাই, এই দুনিয়া আপনাকে, চলেন বের হয়ে বলতেছি কি করবে ওটা পরে বলতেছি। ওকে, প্রায়োরিটির যে ব্যাপারটা আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম, ধরেন একটা নতুন এলাকায় আপনি একটা বাসা করছেন, অ্যান্ড ওই এলাকায় যাওয়ার পরে কেউ আপনাকে চিনে না, অ্যান্ড আপনি কি করেন, কি পারেন, কতটুকু পড়ালেখা করছেন, কোনো ডিগ্রি আপনার আছে কিনা, বা এই সমস্ত ব্যাপারগুলা ওই এলাকার লোকজন কিন্তু জানবে না। বা আপনি নতুন একটা সার্কেলে জয়েন করছেন, তারাও জানবে না যে আপনি কি। অবশ্যই আপনার মাইক আপনারই বাজাইতে হবে, আপনার সুনাম আপনারই বলতে হবে, আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে আপনারই মানুষকে আইডিয়া দিতে হবে, দেন মানুষ জানবে যে আপনি আসলে কি। এই যে দেখেন নিজের সম্পর্কে জানাইতেছে, না জানাইলে কেউ জানবে? ও বাবা রে বাবা, উনি জানাইতে যায় তো আমার কান ফাটায় দিতেছে। তো যেটা বলতেছিলাম, আপনার গান আপনাকেই গাইতে হবে। আপনি যে ভালো, আপনি যে পারেন, এটা যদি আপনি না পারেন তাহলে একটা জবও আপনার হবে না, তাই না? সার্টিফিকেট যে আপনার কাছে আছে, আপনি যে পড়ালেখা করছেন, এটা আপনাকে এই মানুষকে জানাইতে হবে। তো প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর সেলফ ওইভাবে যে তোমাকে কেউ ওই জায়গাটায় পছন্দ করে। ধরেন একটা মানুষকে আপনার অনেক বেশি ভালো লাগছে, আমি একটু প্রেম দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই। আপনার একটা মেয়েকে অনেক বেশি ভালো লাগছে, ধরেন আপনি ছেলে, বা আপনি একটা মেয়ে, আপনার একটা ছেলেকে অনেক বেশি ভালো লাগছে। এখন আপনার তাকে ভালো লাগছে, আপনি তাকে চান, কিন্তু তারও তো আপনাকে ভালো লাগতে হবে। অ্যান্ড যখনই তার আপনাকে ভালো লাগার ব্যাপারটা আসবে, তখন অবশ্যই আপনার ভিতরে ওই কোয়ালিটিটা থাকতে হবে যে আপনাকে যাতে সেও ভালোবাসতে পারে বা ভালো লাগে তার। সবচেয়ে বড় কথা কি আসলে রিলায়েবিলিটি। আপনি যে তার জন্য রিলায়েবল একটা পার্সন হবেন, আপনি যে তার একটা কমফোর্ট জোন হতে পারেন, এই জায়গাটা জরুরি। মানে তার যেই চাহিদাগুলো আছে না, মানে একটা মানুষের তো বেসিক চাহিদা মনে হয় কয়টা, যেন 6টা না কয়টা, এর বাইরেও আরও কিছু চাহিদা আছে যেগুলো বই পুস্তকে লেখা যায় না। তো সার্বিক সব চাহিদা যে আপনাকে দিয়ে পূরণ হবে, এই জিনিসটা তো তার বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝে, তাহলে দেখবেন যে তার যদি, সে যদি মানে অন্য কোনো দিকে এঙ্গেজ না হয়, তাহলে অবশ্যই যদি জানতে পারে যে আপনি তাকে পছন্দ করেন, তাহলে সে অবশ্যই আপনার দিকেও ধাবিত হবে, যদি ওই কোয়ালিটিটা আপনার মধ্যে থাকে। এখন আমাদের দেশের ছেলেগুলা, ইয়াং ছেলেগুলা এমন কাজ করতেছে, একটা মেয়ের পছন্দ হইতেছে, মেয়ে পাত্তা দিতেছে না, খাইতেছে হাবিজাবি জিনিস, রাস্তার কোনায় বসে থাকতেছে, মেয়েটাকে বিভিন্নভাবে উত্তক্ত করার ট্রাই করতেছে, অ্যান্ড এক সময় মেয়েটা আরো ঘৃণা দেখাইতেছে, অ্যান্ড এক সময় ছেলেটার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে জীবন ধ্বংস করার কোনোই মানে হয় না, তাই না? জীবন ধ্বংস করার কি মানে হয় আসলে? নিজেকে ভালোবাসেন ভাই। আজকে ঐশ্বরিয়ারে পাইছেন, ঐশ্বরিয়া আপনাকে চান্স দেয় নাই, তাতে কি? কালকে হয়তো এর চেয়ে সুন্দরী কেউ, নোরা ফাতেহি আইসা আপনার ঘরের সামনে নাচবে, হইতে পারে না? হইতেই পারে ভাই। ছোটবেলায় একটা নায়িকার অনেক বেশি ভালো লাগতো, নায়িকাটার নাম ছিল সোনালি বেন্দ্রে। কিসিকে ইश्क में खुद को मिटा लूं উ হো নেহি सकता। অজয় দেবগনের সাথে এরকম একটা গান ছিল, এন্ড সোনালি চুলগুলা অনেক বেশি ভালো লেগে গেছিল। ছোটবেলায় একটা থাকে না প্রিয় নায়িকা, ওটা ছিল। এন্ড তারপরে দেখলাম যে যুগের সাথে সাথে কাজল আসলো, এরপরে ক্যাটরিনা ক্যাফ আসলো, এরপরে এখন আরো কত নায়িকা আসতেছে, তাই না? ফেভারিটের কোনো শেষ নাই। ছোটবেলায় যারা সালমান খানকে পছন্দ করতো, তারা এখন দেখে যে সালমান খান তো বৃদ্ধ হয়ে গেছে, দূর এদিকে জ্যাম। তো সালমান খান তো বৃদ্ধ হয়ে গেছে, এখন বৃদ্ধ নায়কের সাথে তো আর মানে নিজের চিন্তা করা যায় না। আমরা তো নায়ককে আসলে নিজের হিরো হিসাবে দেখি, বৃদ্ধ নায়কের সাথে কি নিজেকে চিন্তা করা যায় না। তো এখন আর সালমান খান বৃদ্ধ হয়ে গেছে, এখন সে চাইতেছে যে সে এখনো নায়ক হবে, বাট মানুষজন তাকে কি আর ওই আগের জায়গায় নিবে? সেই मैंने प्यार किया, সেই ওই যে ওনার যেই মানে ইয়াং কালের মেরে রঙনে, ওই আমলের ব্যাপারটা তো এখন আসবে না, তাই না? এরকম আমাদের সবারই একটা সময়ের পরে সবকিছু থেকে আমাদের আস্তে ধীরে সরে যেতে হবে, ওই জিনিসটা ধরে রাখতে পারবো না আমরা সারা জীবন। তো ওই আর কি, এরকম উত্থান পতন, চেঞ্জিংটা লাইফে থাকবেই। এই কারণে প্রত্যেকটা চেঞ্জকে মেনে নিতে হবে, প্রতিটা মুহূর্তেও
যাতে প্রতিটা মুহূর্ততে নিজেকে আসলে অতটুকু স্ট্রং অ্যান্ড স্ট্রেংথ ভিতরে রাখতে হবে যে কোনোভাবেই যাতে আপনি এই সমস্ত জায়গায় ফেলিওর না হন, আপনি যাতে প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিয়ে ওইখান থেকে গেইনার হয়ে বের হয়ে আসতে পারবেন ভাই। একটু ফিটনেস, একটু বুদ্ধিমত্তা, একটু সেলফ কনফিডেন্ট, একটু নিজের প্রতি মায়া, এই জিনিসগুলো যদি থাকে ভাই সবই হবে। আর বাইক নিয়ে যদি বলতে হয়, ওই যে বললাম এক জিক্সার নিয়ে আমি চিন্তা করছিলাম যে আসলে ওইটাই মনে হয় আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি যদি ওটা ভাইবা ওটা নিয়ে এখনো বসে থাকতাম, এরকম অনেক লোক দেখছি যে লাস্ট 10-15 বছর ধরে একটা বাইকে চালাইতেছে, ওটার মধ্যে পার্সপাতি বদলায় মানে ওটা নিয়ে চালাইতেছে, ওইটাই তার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বাট না, এই সমস্ত অ্যাচিভমেন্টকে কখনোই সবচেয়ে বড় ভাবা যাবে না ভাই। একটা জিনিস অর্জন করছেন, এর পরেরটার দিকে আবার ধাবিত হন, তবে এগুলা করতে যায় আবার লাইফের মজা হারায় ফেলেন না, এগুলাই লাইফের মজা হিসেবে নেন, তাহলে মনে হয় ভালো হবে। ওই এক বাইক কিনেই আপনি একদম সব করে ফেলছেন, এবার রেস্টে চলে গেলেন, দেখবেন খরগোশ রেস্ট নিয়েছিল পরে কিন্তু কচ্ছপ খরগোশের আগে চলে গেছিল, তাই না? তো ব্যাপারটা ওই রকম, আসলে রেস্ট নিতে হবে, কিন্তু রেস্ট এমন যাতে না হয় যে আপনার পেছনের লোকজন সব আপনাকে ছাড়িয়ে সামনে চলে গেছে, পরে আফসোস এন্ড হতাশায় দেখবেন যে আপনার জীবনটা ধ্বংস হয়ে গেছে। ও মাই গড, অ্যাম্বুলেন্স কি স্পিডে আসছে? ভেতরে রুগী তো নাই। এই এলাকায় অ্যাম্বুলেন্স কিন্তু একটু স্পিডেই চলে, কারণ কি জানেন? কারণ হচ্ছে ভেতরে রুগী থাক আর না থাক, ভেতরে রুগী থাকলে পৌঁছায় দেওয়ার জন্য ফাস্ট চলে, অ্যান্ড ভেতরে রুগী না থাকা যদি ফেরত আসতে থাকে, পেছনেই হচ্ছে ওই যে অনেক হসপিটাল তো আগারগাঁ রোডের আশপাশে, অ্যাম্বুলেন্সগুলো আবার ওইখানে গিয়ে সিরিয়াল দিলে আবার নতুন ট্রিপ পাবে, এই কারণে এরা খুব তাড়াহুড়ায় থাকে এলাকার অ্যাম্বুলেন্স। সাবধান, অ্যাম্বুলেন্সের নিচে পড়ে কেউ আবার অঘটন ঘটায় না, জিনিসটা ভালো হবে না আর কি। আচ্ছা, বাইক ফেরিতে একটু ছোট্ট কাজ আছে, শাড়ি, অ্যান্ড চলেন দেখি বাইক ফেরিতে কি বাইকের কালেকশন কিভাবে কি আছে। আরে হান্টার ভাই ওইখানে আছে দেখা যায়। বাইকটা কই রাখবো? উপরে রেখে দিব নাকি নিচেই রাখবো? না নিচে না উপরে, এক কাজ করি বাইকটার উপরে উঠে রেখে দিই। ইয়ো বেবি, তুমি এইভাবে উপরে এখানে থাকো, তোমার জন্য এই জায়গাটাই ভালো হবে। আমি শুনছি বাইক ফেরির বাইক নাকি শেষ, মানে বাইক ফেরির বাইক কালেকশন লাস্ট কয়েকদিন বাইক অনেক বিক্রি হয়েছে। আপনারা জানেন কি না, হঠাৎ করেই এই মাসের প্রথম দিকে, এটা ইলেকশনের কারণে কিনা জানি না, বাইকের বিক্রি, ভাই বাইক নাকি সব বেচা লাইছেন? অল্প কিছু বাইক আছে দেখেন ফাঁকা ফাঁকা, নর্মালি এখানে হিজিবিজি করে রাখে, কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখছে এখন। যাক, তারপরেও কম নাই। এদিকে জিক্সার, তারপরে এটা হলো এফজি ভার্সন 4 মেবি, হ্যাঁ একটা 4 আছে এফআইটা, তারপরে N160 যারা খুঁজতেছেন, N160 একটা ফ্রেশ বাইক আসছে শুনছিলাম, যে এটাই ওইটা। ভাই এটার কিলোমিটার কত? 6500 কিলোমিটারের, হ্যাঁ এই যে 6500 লেখা আছে। N160 আছে একটা, লাগলে চলে আসতে পারেন। আর এই একটা বাইক রে ভাই, এটা যতবার দেখি ততবারই মনে হয় নতুন বাইক কিনা, এত চকচকা, চালাইছিলাম এক সময়। সিবিআর, দুইটা সিবিআর আছে, একটা তো যে আমি আমারটা দিয়ে দিছি, যে এটা বিক্রি করে ফেলবো, যদি কেউ আমার এই বাইকটা নিতে চান তাহলে নিতে পারেন, এটা বাইক ফেরিতে দিয়ে দিছি অলরেডি, মানে আমার আসলে লাগতেছে না, তো সিবিআর রাখতেছি না। একটা আমি দিছি, একটা শুভাই দিছে, মানে আমরা দুইজনই হচ্ছে আমাদের সিবিআর সেল করে দিছি বাইক ফেরির কাছে। হোন্ডা আছে এসপি 160, হর্নেট 1000 কিলোর হর্নেট, তারপরে হচ্ছে 7700 কিলোমিটার এফসি ভার্সন 2, অ্যান্ড জিক্সার আছে। আর এটা সোল্ড, এটা সম্ভবত অ্যাডভান্স হয়ে গেছে। একটা ইয়োলো জিক্সারও আছে। অল্প কিছু বাইকই আছে, যদি কারো লাগে চলে আসতে পারেন। ভিডিও রেকর্ড করতেছি 6টার সময়, কিছু কাজ ছিল ওগুলো সারলাম, সেরে আবার এখানে আসছি, বাইক ছাড়া কাজটা আসছি। যে দেখেন সবার সাথে পরিচয় করাই, শাহাদাত আহমেদ হান্টার, অন্তর আহমেদ বাইক ফেরি, শুভ আহমেদ এক্স সিবিআর রিসেন্ট হাফ প্যান্ট, জীবন আহমেদ এফজি, ওইদিকে বাবু আহমেদ ম্যারিড। দেখা যায় না কে বিয়ে করে কি লজ্জা পাচ্ছে ভাই? তাহলে আসতেছি। প্রচণ্ড কায়িক পরিশ্রম করছি, একটু হালকা গোসল টোসল করতে হবে, এই জন্য বাসার দিকে যেতেছি। আর হচ্ছে একটু ডিম খাইতে হবে, নিজের প্রতি মায়া করতে হবে। ডিম পাওয়া যায় এক জায়গায়, চলুন আপনাদের নিয়ে দেখাই ভালো ডিম কোন জায়গায় পাওয়া যায়। বাইকটা রেখে গেছিলাম হচ্ছে ফুটপাতের উপরে, এখন নামাইতে যায় দেখি যে অনেক বাইক রাখছে এখানে, নামানোটা হয়ে গেছে কষ্টের একটা কাজ। এদিক দিয়ে সোজাও বের হওয়া যাবে না, খাইতে হবে ডিম। শিম চলেন বাইক নামায় দেখি, এখান থেকে জাম্প দিই। রেডি 1 2, বাজিস না? বাজে নাই। ওকে, শাহাদাত ভাই আর আমি রওনা হয়ে যেতেছি, বাকি সবাই আছে। আড্ডা দিব আজকে, বা টুকটাক কিছু কাজ আছে, 6:10 বাজে, তো একটু ডিম খাইতে হবে। আর হচ্ছে গোসল করব, গেঞ্জিটা চেঞ্জ করব, কারণ ঘামছি, হালকা পাতলা একটু এক্সারসাইজ করছি আসলে, সত্যি কথা যেটা, এই জন্য এই সময়টা চলে গেছে। 4টায় ঢুকছিলাম, 5:30টায় বেরোইছি, একটু আড্ডাও দিলাম।
আর খুব বেশি সময় নিব না, ভিডিও আজকে শেষ করে দিব, কারণ আজকে কোনো অ্যাক্টিভিটি নাই এর বাইরে। লাইফটা একটু বিজি হয়ে গেছে, দেখা যাবে যে সপ্তাহে বা 2 সপ্তাহে একটা করে ট্যুর রাখতে হবে এখন আমার ভিডিও বানাইতে। আর যদি এই বিজি লাইফ আপনারা দেখতে চান তাহলে আমি ডেইলি লাইফ ব্লগ করতে পারি। তো জানায়েন যে আসলে বিজি লাইফের ডেইলি লাইফ ব্লগ দেখবেন কিনা। আর ক্যামেরা চেঞ্জ করতে হবে, কারণ রাতে আমি ফ্রি থাকি আর আমার ক্যামেরায় রাতের ফুটেজ অতটা ভালো আসে না। সেই জায়গায় যদি রাতে ভালো ফুটেজ আসে এরকম কোনো ক্যামেরা কিনতে পারি তাহলে মনে হয় যে লাইফটা আর একটু ইজি হবে। আর পার হইলাম মোটো পাকা মসজিদ হচ্ছে এই সামনের ওই বিল্ডিংটা, ওইটা। এখন এই যে দেখেন এদিকটা সবাই ভোদাই উল্টা আসে, উল্টা এসে পড়া জাম্বা ধায় ফেলে। আর এই পাকা মসজিদটার পরেই বাম পাশে একটা জায়গায় ডিম বিক্রি করে, একটু সালাদ টালাদ করে বিক্রি করে, তো পেঁয়াজ মরিচ এই সেই করে বিক্রি করে, খাইতে একটু ভালো লাগে, ব্যাপারটা মুখরোচক লাগে। ডিম প্রত্যেক দিন একটা সুস্থ স্বাভাবিক মানুষের মনে হয় 1-2টা খাওয়া উচিত, প্রোটিনের অভাবটা কিছুটা হলেও পূরণ করে। বাট আজকে মনে হয় না ডিমওয়ালা আছে, এরকমটাই লাগতেছে। এই যে এই দোকানটাই বসে, কিন্তু আজকে ও না আছে এই যে মোড়ে বসছে। এ ভাই তো আগান মোড় আটকা দাঁড়ায় রয়েছে পুরা। এবার আমি এখানে মোড় আটকা, আপু ভাইয়া একটু ডিম খাওয়ান না। এ দেখছেন ডিমের দোকানে এসে বসছেন, বাম পাশের লুকিং গ্লাস, মানুষ বাঁকা করবেই। হ্যাঁ সালাদ দেন, যত পারেন অত সালাদ দেন। তো মোটামুটি 2টো ডিম খেয়ে ফেলেছি। 2টো ডিম খেয়ে এবার লিফটে উঠে গেছি। আসলে হেঁটে ওঠা উচিত ছিল, সিঁড়ি দিয়ে ওঠা নামা করলেও শরীরটা একটু ফিট থাকে। বাসায় যাবো, একটু রেস্ট করবো, দেন হচ্ছে একটু এডিট আছে, এগুলো সারবো। এই জন্য আজকের ভিডিও আর বড় করবো না, কারণ আজকে মনে হয় আর বের হওয়া হয় না, হইলেও অনেক রাতে হয়তো একবার বের হইতে পারি একটু আড্ডা দেওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু রেস্ট নেই। অন্ধকার ঘরে আলো জেলে দিলাম। চিল ব্রো, check the mic and make sure it sound right, boys.